1940 সালের 22শে জুলাই জেনারেল জর্জ সি মার্শাল বলেছিলেন, আমি উদ্ধৃত করছি, প্রায় 20 বছর ধরে আমাদের কাছে প্রচুর সময় ছিল কিন্তু প্রায় কোনো অর্থ ছিল না। আজ আমাদের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু কোনো সময় নেই। তার এই কথাগুলো আজ আমার কাছে অত্যন্ত গুরুত্বের সহকারে প্রতিধ্বনিত হচ্ছে, কারণ আমরা নিজেদের কিছুটা এরকম পরিস্থিতিতেই দেখতে পাচ্ছি। সুযোগের এই সময়ের মধ্যে এবং সময় এখন আমাদের পক্ষে থাকতেই প্রয়োজনীয় তহবিলের আবেদন জানাতে আজ আমি আপনাদের সামনে এসেছি। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যে, ইউরোপে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারমাণবিক এবং অপারমাণবিক উভয় ধরনের চ্যালেঞ্জ এবং সন্ত্রাসবাদের অব্যাহত হুমকি। আমরা নিজেদেরকে জটিল এবং গতিশীল এক সময়ে বসবাস এবং নেতৃত্ব দেওয়ার অবস্থানে দেখতে পাচ্ছি। আমাদের শত্রুরা তাদের স্বার্থের খাতিরে একজোট হচ্ছে, যা একাধিক ক্ষেত্রে একসঙ্গে চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা গোয়েন্দা তথ্য, যুদ্ধের সক্ষমতা এবং প্রযুক্তি ভাগাভাগি করে নিচ্ছে, এমন প্রযুক্তি যা যুদ্ধক্ষেত্রের গতি আরো দ্রুততর করছে। আমেরিকানদের এটি বোঝা অপরিহার্য যে যুদ্ধের ধরন এবং চরিত্র পরিবর্তন হয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতি আমাদেরকে যুদ্ধ করার পদ্ধতিকে মৌলিকভাবে এবং অপরিবর্তনীয়ভাবে বদলে দিচ্ছে, যার জন্য আমেরিকানদের সামরিক বাহিনীকে সঠিকভাবে সজ্জিত করতে প্রয়োজনীয় মূলধন বা তহবিলের প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বায়ত্তশাসিত ব্যবস্থাগুলোর দ্রুত অগ্রগতি আমাদের জাতীয় প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুবিধা প্রদান করে এবং একই সাথে বিশ্বজুড়ে এমনকি আমাদের নিজেদের দেশেও নজিরবিহীন কৌশলগত ঝুঁকি ও অনিশ্চয়তা সৃষ্টি করে। সহজলভ্য, সর্বত্র বিদ্যমান এবং চালকবিহীন ব্যবস্থার কারণে সৃষ্টি হওয়া কম বাধার অর্থ হলো আমাদের প্রতিপক্ষ দুষ্কৃতকারী রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় গোষ্ঠী এবং সহিংস চরমপন্থীরা ব্যাপক মাত্রায় বিধ্বংসী ও সম্ভাব্য মারাত্মক প্রযুক্তির ব্যবহারের সুযোগ পাচ্ছে। আমরা ইউক্রেনে এটি দেখেছি এবং আমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য এই যুদ্ধের উপাদানগুলো গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের যুদ্ধে একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যিনি চেইন অফ কমান্ডের প্রধান রয়েছেন ডেন কেইন এবং অন্যান্য যেই সকল সামরিক কর্মকর্তারা রয়েছেন, ইউএস কংগ্রেসের কাছে প্রায় 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট জরুরি ভিত্তিতে পাশ করার জন্য আবেদন করেছেন। বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য সর্বপ্রথম এইবারই তারা ক্ষয়ক্ষতির বিষয়গুলো স্বীকার করছেন এবং সেই তথ্য প্রকাশ করছেন, যেখানে অভিযোগ রয়েছে যে এই ক্ষয়ক্ষতির বিষয়গুলোও যুক্তরাষ্ট্র অনেকটাই বলতে পারেন কমিয়ে বা গোপন করে প্রকাশ করছেন। গত কয়েকদিন ধরেই দফায় দফায় জর্ডানের ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি ছিল সেখানে হামলা করেছে ইরান। প্রাথমিক অবস্থায় জর্ডান এবং যুক্তরাষ্ট্র দুই দেশই দাবি করেছিল ইরানের কোনো মিসাইল বা কোনো ড্রোন জর্ডানের ঘাঁটিতে আঘাত আনতে পারেনি। আকাশেই তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এখন তারা বলছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র স্বীকার করছে তাদের অন্তত 100 মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে 90 অধিক আহত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ব্রেইনের ভেতর আঘাত পেয়েছে, তবে সামান্য কিছু চিকিৎসার পর তারা ঠিকঠাক হয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে, যেমন এপিপি বা নিউ ইয়র্ক টাইমস, দ্য টাইমস অফ ইসরায়েল, অন্যান্য সংবাদ মাধ্যম দাবি করছে এই সংখ্যাটা হবে অন্তত 500-র কাছাকাছি বা 500 থেকে বেশি, যেটি অনেকটা 5 গুণ কমিয়ে যুক্তরাষ্ট্র মাত্র 100 প্রকাশ করেছে। যদি কোনো ঘাঁটিতে মিসাইল হামলা হয় বা মিসাইলের বিস্ফোরণ ঘটে, তাহলে সেখানে ক্ষয়ক্ষতির বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে হতে পারে। তবে সেখানে ব্রেনের ভেতর আঘাত কি করে পেতে পারে, এই বিষয়গুলো নিয়েই চলছে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা, যে ইউএস মিলিটারিরা এখানে মাথার ভেতর সামান্য আঘাত কি করে পেলেন বা ব্রেনের ভেতর কি করে পেলেন, যেখানে ব্রেন কিন্তু মানুষের একেবারে মাথার ভেতরে থাকে। হতে পারে যে ট্রমা জাতীয় কোনো আঘাত তারা পেতে পারেন, কারণ এই ধরনের হামলা যে আসলেই কার্যকর হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এত শক্তিশালী সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলগুলো হিট করতে পারে, এই বিষয়গুলো মানসিকভাবে যেই সকল কনফিডেন্স রয়েছে সেখানে আঘাত করতে পারে। এ ধরনের আঘাত কিন্তু হতে পারে যেটি মনোবল ভেঙে দিতে পারে পুরো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওই অঞ্চলে ঘাঁটিগুলোতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য। আর এই বিষয়গুলো
বিষয়গুলো যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, যেটি ডেন কেনের যে বক্তব্য রয়েছে ইউএস কংগ্রেসে সেখানে অনেকটা পরিষ্কার। কখন আপনি নেতৃত্বের পরিচয় দেবেন, আপনি কি কিছুটা নেতৃত্ব দেখিয়ে আপনার সহকর্মী ডেমোক্রেটদের বিরুদ্ধে দাঁড়াবেন না, যারা সৈন্যদের অর্থায়ন করতে চায় না, যারা অর্থ বরাদ্দ না দিয়ে কেবল দলীয় রাজনীতি নিয়ে পড়ে থাকে। আপনি এখানে দাঁড়িয়ে সৈন্যদের নিয়ে কথা বলতে চান, অথচ আমাদের বিভাগের অর্থায়নের জন্য কোনো রাজনৈতিক সাহস আপনি দেখাচ্ছেন না, কারণ আপনারা ট্রাম্প ডিরেজমেন্ট সিন্ড্রোমে ভুগছেন এবং এর অর্থপূর্ণ কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারছেন না। তাই সিনেটর, এর দায় আমি আপনার উপর দিচ্ছি। সেক্রেটারি হেগদেস, আপনার কাছে $1 ট্রিলিয়ন বেশি বাজেট রয়েছে, আবার আপনি $1.5 ট্রিলিয়ন চাচ্ছেন। এটি কোনো অর্থের বিষয় নয়, এটি নেতৃত্বের বিষয় এবং জয়ী হতে হলে আসলে কি প্রয়োজন তা বোঝার বিষয়। ইরানে যখন যুক্তরাষ্ট্র নতুন করে এই যুদ্ধ শুরু করেছিল, পরিকল্পনাটা ছিল একেবারে সিম্পল। ইরানের যারা উচ্চ পদস্থ নেতৃত্ব রয়েছেন, যেমন আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে এর দ্বিতীয় এবং তৃতীয় স্তরের নেতৃত্ব, তাদের সরিয়ে দেওয়া। নেতৃত্বের শূন্যতা দেশটির ভেতর বিশৃঙ্খলা তৈরি করবে এবং পরবর্তী নতুন নেতৃত্বের প্রতি তারা আস্থা অর্জন করতে পারবে না। দেশটি অটোমেটিকলি ক্লপস করবে, বড় কোনো যুদ্ধ আর এগোতে হবে না। এটি ছিল পরিকল্পনা। তবে এই পরিকল্পনা অনেকটাই যেন ইরানের ক্ষেত্রে কার্যকর না হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কার্যকর হয়ে গেছে। সিনেটের ভেতর এখন সিনেটররা প্রশ্ন করছেন যে যুক্তরাষ্ট্রের অলরেডি $1 ট্রিলিয়ন সামরিক বাজেট বরাদ্দ করা হয়ে গেছে, এরপর নতুন করে ইরানের যুদ্ধের জন্য আরও $1.5 ট্রিলিয়ন আবেদন করা হয়েছে শুধুমাত্র এই সংকটের জন্য। মানে এই পরিস্থিতিতে শুধুমাত্র অর্থটাই বড় বিষয় নয়, বিষয়টা হলো নেতৃত্ব। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিজয় অর্জন করা কতটুকু সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে এখন চিন্তা করতে হবে। কারণ $1 ট্রিলিয়ন অনেক বড় বাজেট, যে $1 ট্রিলিয়ন হয়তো 1/4 বা আরও কম ইরানের কাছে হয়তো নেই। তবে তাদের নেতৃত্ব এবং দেশের ভেতর তাদের যে সুশৃঙ্খল পরিস্থিতি তারা বজায় রেখেছে, হামলায় ঠিক যেইভাবে তারা পাল্টা প্রতিবাদ করছে, এই বিষয়গুলো নিয়েই তুলছে প্রশ্ন যে এখান থেকে বেরিয়ে আসার জন্য বা সুনির্দিষ্টভাবে ইরানকে চাপে রাখার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেই। যার জন্য কিন্তু সিনেটররা নতুন করে $1.5 ট্রিলিয়ন এই বাজেট অনুমোদন করতে চাচ্ছে না। $1.5 ট্রিলিয়ন মোটেও সহজ কথা নয়, কম কথা নয়। এটি বাংলাদেশের জিডিপির প্রায় 3 গুণ বেশি। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে বর্তমানে বড় ধরনের একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে বাজেট পাশকে কেন্দ্র করে। তারা নতুন করে বিশাল বাজেট নিয়ে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি সামরিক পদক্ষেপে যেতে চায়, যার জন্যই এই বড় সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন। প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী, ধরুন যে 5 থেকে 6 বছর মেয়াদী এই নতুন পরিকল্পনায় যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে এই পরিকল্পনায় বিশ্ব অর্থনীতি জ্বালানি ব্যবস্থায় কি হবে এবং সেখান থেকে কি করে বেরিয়ে আসা যাবে, সেই বিষয়গুলোই এখন চিন্তার বিষয়। দেখার বিষয় অত্যন্ত জটিল এই পরিস্থিতিগুলো ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই কি করে সমাধান করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।